বন্ধুরা কেমন আছো সবাই? আমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে বা গুরুত্বপূর্ণ কিছু টপিক হচ্ছে নগদ চক্র, প্রাপ্যবিল ব্যবস্থাপনা ও তার উদ্দেশ্য। এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র যে আমাদের এই চ্যাপ্টারের জন্য বা এক্সামের জন্য ইম্পর্টেন্ট ব্যাপারটা তা না, আমাদের এই পুরো একটা বিজনেসের ক্ষেত্রেও কিন্তু, যেহেতু তোমরা সবাই বিজনেস স্টাডিজের স্টুডেন্ট, এ কারণে কিন্তু তোমাদের জন্য এই টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা বোঝার চেষ্টা করো এবং ভিডিও শেষে তোমরা পুরো ভিডিও থেকে কি বুঝলে এইটা নিজেদেরকে এভালুয়েট করার জন্য কিন্তু কিছু এমসিকিউ প্রশ্ন উত্তরও রয়েছে। তো চলো আমরা আমাদের আলোচনাতে চলে যাই। তো আমাদের এই স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নগদ চক্র। তো কাঁচামাল বাকিতে ক্রয় করে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত পণ্য উৎপাদন, বিক্রয় এবং বিক্রিত অর্থ হতে কাঁচামালের মূল্য পরিশোধ করার সময়কে নগদ চক্র বলা হয়ে থাকে। সো নগদ চক্র, নগদ রূপান্তর চক্র বলতে এই পণ্য উৎপাদনের জন্য বাকিতে কাঁচামাল ক্রয়ের ফলে পাওনাদারদের পাওনা পরিশোধের সময় থেকে উৎপাদিত পণ্য ধারে বিক্রয়ের ফলে সৃষ্ট প্রাপ্য বিল বা হিসাব আদায়ের সময়কেও বোঝানো হয়ে থাকে। সো এইটা মনে রাখতে হবে, নগদ রূপান্তর চক্র যত ছোট হবে নগদ অর্থ তত কম সময় চলতি সম্পত্তিতে বিনিয়োজিত থাকবে। অর্থাৎ নগদ রূপান্তর যত কম হবে কোম্পানির নগদ অর্থপ্রাপ্তির নিট সময় তত কম হবে, যা কোম্পানির জন্য মঙ্গলজনক বিবেচিত হয়ে থাকবে। তো এইবার আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তো আমরা যদি কোনো বিজনেস করতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই নগদ রূপান্তর চক্র যত ছোট হবে আমাদের জন্য কিন্তু এই চলতি সম্পত্তিতে বিনিয়োজিত বা তত কম সময়ে কিন্তু আমাদের চলতি সম্পত্তিতে বিনিয়োজিত আমাদের যে মূলধনটা সেটা থাকবে। অর্থাৎ নগদ রূপান্তর যত কম হবে কোম্পানির নগদ প্রাপ্তি, অর্থাৎ আমার যদি কোম্পানি হয় সেক্ষেত্রে এই অর্থ প্রাপ্তির নিট সময় তত কম হবে। অর্থাৎ আমরা যত তাড়াতাড়ি অর্থ পাবো ততই কিন্তু আমাদের জন্য বা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হবে। তো এবার আমরা আসি নগদ চক্র বা নগদ রূপান্তর চক্র নির্ণয় করার যে সূত্রটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা আসি আমাদের প্রাপ্যবিল ব্যবস্থাপনা। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বিক্রয়ের একটি বড় অংশ হলো বাকিতে বিক্রয়। আমরা জানি বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে যেটা হয় তারা হচ্ছে বাকিতে বিক্রি করে থাকে। বাকিতে বিক্রয়ের ফলে প্রাপ্য বিল ও দেনাদার সৃষ্টি হয়। সো বাকিতে বিক্রয়ের উদ্দেশ্য হলো অধিক পরিমাণ বিক্রি করে মুনাফা বৃদ্ধি করা। এখন অনেক সময় হতেই পারে কারো কাছে নগদ টাকা নেই, তো প্রতিষ্ঠানগুলো এই অফারটা দেয় যে এখন তোমরা পণ্য নিয়ে যাও, আমাকে পরে তোমরা টাকা পরিশোধ করো। তো এই যে যখন এই ধরনের ট্রানজ্যাকশনটা হয় সেটা হচ্ছে আমাদের বাকিতে বিক্রয়, তো তখনই কিন্তু আমাদের এই প্রাপ্য বিল হয়ে যায়। তো আমাদের এই প্রাপ্য বিলের ক্ষেত্রে একটা ব্যবস্থাপনা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি ইচ্ছা মতো মানুষজনদেরকে পণ্য বাকিতে দিতেই থাকি তো একটা সময়ে গিয়ে কিন্তু আমরা আর আমাদের কাঙ্ক্ষিত অর্থটা সেটা হয়তো পাবো না, কারণ তুমি যদি বিশ্লেষণ না করে একজনকে দিয়ে দাও তো সেক্ষেত্রে কিন্তু আর হয়তো বা রিটার্ন নাও পেতে পারো। এই কারণে এই প্রাপ্য বিল ব্যবস্থাপনা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রাপ্য বিলের ক্ষেত্রে বা বাকিতে বিক্রয়ের মূল যে উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে এই মুনাফাটা যেন বৃদ্ধি করা যায়। কারণ অনেক সময় দেখা যায় আমরা চিন্তা করি যে আমাদের কাছে এখন টাকা নেই তাই কিনবো না, বাট আমাদেরকে যদি এরকম অফার দেওয়া হয় আপনি এখন নিয়ে যান, টাকাটা পরে পরিশোধ করুন, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় আসে ঠিক আছে তাহলে আমরা এটা কিনে নেই। সো আমরা যখনই কিনছি তো সেখান থেকে কিন্তু আমাদের একটা সময় পরে অর্থ কিন্তু দিতেই হচ্ছে। সো আলটিমেটলি যে আমার কাছে দিচ্ছে তিনি নগদ টাকা না পেলে তার কিন্তু মুনাফা বৃদ্ধি পাচ্ছে, কারণ আলটিমেটলি তার সেল হচ্ছে। তো এই যে প্রাপ্যবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনটা বিষয় যে বিবেচনা করতে হয় সেটা প্রথমে আসে ঋণ বিশ্লেষণ। অর্থাৎ এই যে যাকে, এগুলো কিন্তু এক প্রকার ঋণ, কারণ বাকিতে তুমি যখন পণ্য দিচ্ছ তুমি কিন্তু তার কাছ থেকে টাকা পাচ্ছ। সো এটা অবশ্যই চিন্তা করতে হবে কাকে দেয়া হবে, কি পরিমাণ দেয়া হবে। এরপরে আসে অবশ্যই বিক্রয়ের ক্ষেত্রে কিছু শর্ত থাকতে হবে যে এত দিনে দিতে হবে, বা অনেক সময় ইনসেনটিভ দেওয়া হয় যে এত দিনের মধ্যে পরিশোধ করলে আমরা পার্সেন্টেজ দেব বা আমরা বার্তা দিব, এই ব্যাপারটা। এরপরে আসে আদায় নীতি। তো নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করলে কি হবে,
তারপরে কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে, এই জিনিসগুলোকে আদায় নীতি বলা হয়ে থাকে বা এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো প্রাপ্য বিল ব্যবস্থাপনা যদি ভালোভাবে না হয়, প্রতিষ্ঠানের মুনাফা হওয়ার বদলে কিন্তু এটা প্রতিষ্ঠানের জন্য অনেক খারাপ একটা প্রভাব আনতে পারে। তো আমাদের এই প্রাপ্য বিল ব্যবস্থাপনার উদ্দেশ্য নিয়ে যে কথা বলছিলাম, প্রথমেই আসে বিক্রয় প্রবৃদ্ধি, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু বিক্রয় বৃদ্ধি পেতে থাকে। কারণ এরকম যদি হয় যে আমাদের দুটো কোম্পানি রয়েছে, তার মধ্যে একটা কোম্পানিকে সবসময় নগদে, একটা কোম্পানি থেকে নগদে পণ্য ক্রয় করতে হয়, আরেকটা কোম্পানি থেকে চাইলে আমরা বাকিতে পণ্য কিনতে পারবো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিক্রয়টা বৃদ্ধি পাবে। এরপর আসে মুনাফা বৃদ্ধি। তো একটা কোম্পানি যদি অনেক পরিমাণ বিক্রয় করতে পারে বা বিক্রয় তাদের বৃদ্ধি পায়, তো সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি তারা যখন টাকা পাচ্ছে তখন কিন্তু তাদের মুনাফাও বৃদ্ধি পাচ্ছে, কারণ সবকিছুই ডিপেন্ড করে কোম্পানি কতটা বিক্রি করতে পারছে। সো বিক্রি থেকে আমাদের মুনাফাও বৃদ্ধি পাবে। এবং এরপরে আসে ওই যে প্রথমে যে অপশনটা বললাম যে দুটো কোম্পানি থাকে, তার মধ্যে যদি এরকম দেখা যায় যে একটা কোম্পানি বাকিতে দিচ্ছে আরেকটা কোম্পানি নগদে দিচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এই যে প্রতিযোগিতাটা রয়েছে সেটাও কিন্তু মোকাবেলা করা যায়, অর্থাৎ প্রতিযোগিতায় টিকে থাকা যায়। কারণ আমরা জানি একটা প্রতিষ্ঠান যখন প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, তাকে অন্যান্য যে কম্পিটিটর রয়েছে বা প্রতিযোগী রয়েছে তাদের থেকে বেশি কিছু সুবিধা দিতে হয়। সো এই আমাদের এটার মাধ্যমেও কিন্তু প্রাপ্য বিল সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু এই প্রতিযোগিতায়ও টিকে বা মোকাবেলা করা যায়। তো এবার তোমাদের জন্য কিছু এমসিকিউ রয়েছে, তো তোমরা সবাই চেষ্টা করো এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়ে দিতে। তো এগুলো কিন্তু আমাদের এই ভিডিও আর এই চ্যাপ্টারে আমরা যেই আলোচনাগুলো করেছি সেগুলো থেকেই তোমাদেরকে এই প্রশ্নগুলো করা হয়েছে। প্রথমেই বলা আছে ইজারা কোম্পানিগুলো কোন খাতে ঋণ দেয়? সরকারি, দেশি, বেসরকারি, বিদেশি। এবং এরপরে আসে বিশেষায়িত ব্যাংকের উদ্দেশ্য কোনটি? শিল্পের উন্নয়ন, তারপরে হচ্ছে নগরায়ন, ভোক্তা উন্নয়ন, গোষ্ঠী উন্নয়ন। সো এই দুইটা প্রশ্নের সঠিক উত্তর কি হবে সেটা একটু তোমরা আমাকে বলো, যে ইজারা প্রতিষ্ঠানগুলো কোন খাতে ঋণ দেয় এবং বিশেষায়িত ব্যাংকের উদ্দেশ্য কোনটি? তো এবার যদি আমরা সঠিক উত্তরগুলো দেখি, প্রথমে আসে ইজারা প্রতিষ্ঠানগুলো বেসরকারি খাতে ঋণ দেয় এবং বিশেষায়িত ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে আমাদের শিল্পের উন্নয়ন। এরপর আসে মধ্যমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি এবং গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ দেয়? সো এই দুইটা প্রশ্নের মধ্যে যদি সঠিক উত্তর আমরা দেখি, তাহলে প্রথমটা বলতে পারি যে মধ্যমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে আমাদের গ্রামীণ ব্যাংক, এবং আমাদের গ্রামীণ ব্যাংক কিন্তু জানি এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। এরপর আসে প্রভিডেন্ট ফান্ড কোন ধরনের অর্থায়নের উৎস এবং কল্যাণ তহবিল কোন ধরনের উৎস? তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আমাদের মধ্যমেয়াদী অর্থায়নের উৎস এবং কল্যাণ তহবিল হচ্ছে আমাদের অপ্রাতিষ্ঠানিক উৎস। এরপর আসে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের জন্য কোন ধরনের অর্থায়ন সুবিধাজনক? তো আমরা জানি যেহেতু ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান, এদের জন্য মধ্যমেয়াদী অর্থায়ন সুবিধাজনক। কারণ হতে পারে যে যেহেতু ক্ষুদ্র প্রতিষ্ঠান একদমই স্বল্প সময়ের জন্য ঋণ নিলে সেটা আবার পরিশোধ করতে তাদের একটু প্রবলেম হতে পারে, আর যেহেতু ক্ষুদ্র প্রতিষ্ঠান তাদের দীর্ঘমেয়াদী লোন নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো মধ্যমেয়াদী অর্থায়ন তাদের জন্য সবচাইতে ভালো। তো বন্ধুরা, এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই টপিকগুলো নিয়ে আলোচনা। আমি আশা করব খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।